কংগ্রেসের ইশতেহার প্রকাশ, চাকরি এবং আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতি। একই দিনে সমাবেশ মোদি এবং মমতার, উচিত জবাব দিতে চান তৃণমূল নেত্রী। এবং চীনের সিচুয়ানে দাবানল, ফায়ার সার্ভিসের ২৭ কর্মী সহ নিহত ৩০। দেখছেন এটিএন নিউজ। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আছে আমি রুমিতা ইসলাম। শুনছিলেন শিরোনাম। লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইশতেহার প্রকাশ করেছে কংগ্রেস। এর নাম দেয়া হয়েছে ওয়েল অ্যান্ড ওয়েলফেয়ার। মঙ্গলবার নয়াদিল্লিতে কংগ্রেসের কার্যালয়ে ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সভাপতি রাহুল গান্ধী, তার মা সোনিয়া গান্ধী, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের অন্যান্য কেন্দ্রীয় নেতারা। ইশতেহারে দেশের ২২ লাখ সরকারি শূন্য পদে চাকরি এবং গরিব কৃষকদের অ্যাকাউন্টে বছরে সরাসরি ৭২,০০০ রুপি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তার প্রতিশ্রুতি, ক্ষমতায় এলে কৃষকরা কৃষি ঋণ শোধ করতে না পারলে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে না, তখন দেওয়া হবে দেওয়ানি মামলা। একই সঙ্গে ক্ষমতায় গেলে পুরো জিএসটি ব্যবস্থা ঢেলে সাজানো হবে। দেশের গড় জাতীয় উৎপাদনের ৬% শিক্ষাক্ষেত্রে বরাদ্দ করা হবে বলে প্রতিশ্রুতি দেন কংগ্রেস সভাপতি। কর্মসংস্থান, কৃষি এবং নারীদের সুরক্ষা, গত ৫ বছরে এই তিনটি দিকে পিছিয়েছে দেশ। তাই ভারতকে আবার উন্নয়নের সড়কে ফিরিয়ে নিতে গত ১ বছর ধরে তৈরি করা হয় কংগ্রেসের নির্বাচনী ইশতেহার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথার জবাব দিতে একই দিনে নির্বাচনী সমাবেশ করতে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। আগামীকাল বুধবার শিলিগুড়িতে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন মোদী। এরপর কলকাতায় ব্রিগেডে সমাবেশ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। মোদীর জনসভার পরই কুচবিহারের দিনহাটা সমাবেশ করবে তৃণমূল। দলের বরাত দিয়ে আনন্দবাজার বলছে, মোদীর সভা শেষ হলেই যেন মমতার সভা শুরু হয়, সেভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। কারণ হিসেবে বলা হচ্ছে, মমতা ব্যানার্জি মনে করেন প্রধানমন্ত্রী যা বলবেন উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তার সমুচিত জবাব দেওয়া উচিত। তাই ধারণা করা হচ্ছে দুই শীর্ষ নেতার কথার লড়াই শুরু হবে উত্তরবঙ্গ থেকে। প্রধানমন্ত্রীর সভার একতরফা প্রচার ঠেকাতেই কৌশলের আশ্রয় নিচ্ছেন মমতা। গত কয়েকদিন ধরে মোদীকে প্রকাশ্য বিতর্কের আহ্বান জানাচ্ছেন তৃণমূল নেত্রী, কিন্তু তার প্রস্তাবে এখনো সাড়া দেননি মোদী। তাই রাজ্যে নির্বাচনের প্রচারের শুরুতে মোদীর কথার জবাব দিতে রাজনৈতিক কৌশল নিচ্ছেন মমতা ব্যানার্জি। Subhash Chandra Indoor Stadium in Kolkata for an address by the Gujarat Chief Minister. Modi has just been appointed to the BJP Parliament. ক্ষেপণাস্ত্র ছুঁড়ে কক্ষপথে উপগ্রহ ধ্বংসের যে পরীক্ষা চালিয়েছে ভারত, সে কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বড় ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছে নাসা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার মতে, ভারতের পরীক্ষার পর আগামী 10 দিনে মহাকাশ স্টেশনের বিপদ বেড়েছে অন্তত 44%। এস্যাট ক্ষেপণাস্ত্র পৃথিবীর 300 কিলোমিটার উপরে থাকা উপগ্রহটিকে ধ্বংস করেছে, আর তার মাত্র 70 কিলোমিটার উপরের কক্ষপথে রয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস। এস্যাট ক্ষেপণাস্ত্রের আঘাতে পৃথিবীর 300 কিলোমিটার উপরের কক্ষপথে ভারতীয় উপগ্রহের অন্তত 400টি ধ্বংসাবশেষের সৃষ্টি হয়েছে। নাসার আশঙ্কা, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন যেহেতু রয়েছে পৃথিবীর 370 কিলোমিটার উপরের কক্ষপথে, তাই ক্রমশ উপরের দিকে ওঠা 24টি ধ্বংসাবশেষের কোনো একটি যদি মহাকাশ স্টেশনকে ধাক্কা দেয়, তাহলে স্টেশন এবং সেখানে থাকা মহাকাশচারীরা মুহূর্তেই বিপদে পড়ে যাবেন। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চল সিচুয়ান প্রদেশে দাবানলে প্রাণ গেল 27 কর্মী সহ 30 জনের। দেশটির জরুরি ব্যবস্থাপনা এবং সামরিক মন্ত্রণালয় জানায়, পাহাড়ি এলাকায় জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলেন দমকল বাহিনীর 700 কর্মী। মূলী অঞ্চলের 4000 মিটার পর্যন্ত ওই দাবানল ছড়িয়ে পড়ে। বিশাল এলাকা জুড়ে আগুন নেভানোর কাজ করে যাচ্ছিলেন তারা। সোমবার হঠাৎ বাতাসের গতিপথ পরিবর্তন হয়, এতে আগুন অন্যদিকে ছড়িয়ে পড়ে এবং দগ্ধ হন ফায়ার সার্ভিসের সদস্যদের একটি অংশ। মারা যান 27 জন। এছাড়া সাধারণ মানুষ মারা গেছেন 3 জন। এখনো পর্যন্ত বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন, তবে কতজন নিখোঁজ রয়েছেন সেই বিষয়ে নিশ্চিত করে জানাতে পারেনি কর্তৃপক্ষ। চীনের বিভিন্ন স্থানে বেড়েই চলেছে দাবানল এবং খনি বিস্ফোরণে মৃতের সংখ্যা। গত মাসেই কারখানায় বিস্ফোরণে 85 জনের মৃত্যু হয়েছে।
ব্রেক্সিট প্রশ্নে যুক্তরাজ্যের চলমান সংকট কাটেনি। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে প্রধানমন্ত্রী থেরেসা মের 4টি বিকল্প প্রস্তাবের উপর হাউস অব কমন্সে ভোটাভুটি হলেও তার কোনোটি সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তার ব্রেক্সিট চুক্তি আবারও এমপিদের সমর্থন আদায়ে পার্লামেন্টে উত্থাপন করা হবে কিনা তা নির্ধারণে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন মে। ব্রেক্সিটের জন্য আরও সময় চাওয়া অথবা কোনো চুক্তি ছাড়াই ইইউ থেকে বেরিয়ে যাওয়া এই দুয়ের মধ্যে যে কোনো একটি পন্থা বেছে নিতে 12 এপ্রিল পর্যন্ত সময় পাবেন মে। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। মেয়র নির্বাচনে তুরস্কের বড় 3 শহরে এরদোয়ানের দলের পরাজয় এবং গণ আন্দোলনের মুখে পদত্যাগের ঘোষণা আলজেরিয়ার প্রেসিডেন্টের। আবারও আমন্ত্রণ। রাশিয়ার কাছ থেকে S-400 নামের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনলে তুরস্কের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রি করবে না যুক্তরাষ্ট্র। আর এরদোয়ান সরকারের কাছ থেকে ঘোষণা না আসা পর্যন্ত তুরস্কের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। যুক্তরাষ্ট্র বারবার সতর্ক করে আসছে যে রাশিয়ার তৈরি S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনলে তুরস্কের সঙ্গে নিরাপত্তা ইস্যুতে কোনো ছাড় দেবে না যুক্তরাষ্ট্র। সম্প্রতি কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে তুরস্ক। রয়টার্সকে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, আঙ্কারা এই সিদ্ধান্ত পরিবর্তন না করা পর্যন্ত F-35 যুদ্ধবিমান এবং এর সঙ্গে ট্রেনিং সরঞ্জাম সরবরাহ বন্ধ থাকবে। তবে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু জানিয়েছেন, রাশিয়ার কাছে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং খুব শিগগিরই কয়েকটি S-400 প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে যাচ্ছে ন্যাটোভুক্ত দেশটি। তুরস্কের মেয়র নির্বাচনে বড় ধরনের ধাক্কা খেয়েছে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের দল ক্ষমতাসীন একে পার্টি। রাজধানী আঙ্কারার পর দেশের বৃহত্তম শহর এবং উসমানীয় খিলাফতের রাজধানী ইস্তানবুলেও পরাজিত হয়েছে রক্ষণশীল একে পার্টি প্রার্থীরা। দুই শহরেই বিজয়ী হয়েছে বিরোধী দল কামাল আতাতুর্কের সিএইচপি। তৃতীয় বৃহত্তম শহর ইজমিরেও মেয়র পদে বিজয়ী হয়েছে দলটি। 2001 সালে দল গঠনের পরে প্রথম আঙ্কারায় পরাজিত হলো এরদোয়ানের একে পার্টি। 90-এর দশকে ইস্তাম্বুলে মেয়র নির্বাচিত হওয়ার মাধ্যমে রাজনীতিতে নাটকীয় উত্থান ঘটেছিল এরদোগানের। মেয়র থেকে দেশের সমসাময়িক ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী প্রেসিডেন্টে পরিণত হন তিনি। অর্থনৈতিক সংকটের সময় নির্বাচনকে এরদোয়ানের প্রতি জনগণের গণভোট হিসেবে বিবেচনা করা হচ্ছিল, ফলে স্থানীয় নির্বাচন হলেও জাতীয় পর্যায়ের আমেজ ছিল। গণ আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল আজিজ বুতেফলিকা। সোমবার দেশটির প্রেসিডেন্টের দপ্তরে বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এপিএস এই তথ্য জানিয়েছে। প্রেসিডেন্টের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, ক্ষমতা হস্তান্তরের সময় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যথাযথ দায়িত্ব পালন করবে। গত এক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের পাশাপাশি সেনাবাহিনী কর্মকর্তারা 82 বছর বয়সী প্রেসিডেন্টের পদত্যাগের দাবি করার পর এই ঘোষণা এলো। ঘোষণা অনুযায়ী আগামী 28 এপ্রিল বর্তমান মেয়াদ শেষ হলে দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন বুতেফলিকা। এতে করে বুতেফলিকার পঞ্চমবারের মতো পুনর্নির্বাচিত হওয়ার পরিকল্পনা ভেস্তে গেল। কিছুদিন আগে দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল আহমেদ গায়েদ সালাহ অসুস্থ প্রেসিডেন্টকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। এরপর থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজের অধীনে নেন বুতেফলিকা। 2013 সালে মস্তিষ্কে রক্তক্ষরণের পর জনসম্মুখে খুব কমই দেখা গেছে তাকে। ভেনেজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুয়াইদো 15 বছর সরকারি কাজে অংশ নিতে পারবে না
এমন নিষেধাজ্ঞা তুলে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। তবে তার বিরুদ্ধে মাদুরো সরকার উৎখাতে ভূমিকা রাখায় বিচারের মুখোমুখি করা যেতে পারে বলে মত দেওয়া হয়েছে। ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের বিচারপতি মাইমেল মোরেনো বলেছেন, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা অমান্য করা এবং বিদেশি অর্থায়নের মাধ্যমে সরকার বিরোধী আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগে গুয়াইদোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। সম্প্রতি তিনি ল্যাটিন আমেরিকা সফর করার পর মাদুরো সরকারের উপর থেকে সমর্থন তুলে নেয় অন্তত 11টি দেশ। যুক্তরাষ্ট্র এবং ইউরোপ সমর্থিত হুয়ান গুয়াইদোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ভেনেজুয়েলার প্রসিকিউশন কার্যালয়। তবে তার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা কিংবা আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি। এদিকে মাদুরো ক্ষমতা না ছাড়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন স্বঘোষিত প্রেসিডেন্ট গুয়াইদো। সিঙ্গাপুরে পার্লামেন্ট উত্থাপিত মিথ্যা সংবাদ আইনের ব্যাপারে শঙ্কা প্রকাশ করেছে দেশটির বিভিন্ন ইন্টারনেট প্রতিষ্ঠান এবং মানবাধিকার সংগঠন। তারা বলছে, আইনটি পাশ হলে তা সরকারকে অনেক বেশি ক্ষমতাশালী করবে এবং বাক স্বাধীনতা খর্ব করবে। সোমবার পার্লামেন্ট উত্থাপিত হয় বিলটি। এই আইনের আওতায় সরকার কোনো সংবাদকে মিথ্যা আখ্যা দিলে সেই ব্যাপারে সতর্কতা জারি করতে হবে ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে। এছাড়া জনস্বার্থের বিরুদ্ধে যায় এ ধরনের কোনো মন্তব্য থাকলে তা তুলে নিতে হবে। অনলাইনে মাধ্যমগুলোর উপর নিয়ন্ত্রণ আনতে সরকারের আরো সক্রিয় ভূমিকা পালন করা উচিত। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের এ ধরনের মন্তব্যের ঠিক 2 দিন পর এই বিলটি উত্থাপন করা হলো সিঙ্গাপুরের পার্লামেন্টে। সরকার বলছে, বৈশ্বিক অর্থনীতির অন্যতম কেন্দ্র হওয়া এবং মিশ্র জাতি এবং ধর্মীয় গোষ্ঠীর বসবাস বেশি হওয়ায় মিথ্যা সংবাদের থেকে সবচেয়ে বেশি হুমকির মুখে রয়েছে সিঙ্গাপুর। শেষ করছি আয়োজন, তবে তার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কংগ্রেসের ইশতেহার প্রকাশ, চাকরি এবং আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতি। একই দিনে সমাবেশ, মোদি এবং মমতার উচিত জবাব দিতে চান তৃণমূল নেত্রী। চীনের সিচুয়ানে দাবানল, ফায়ার সার্ভিসের 27 কর্মী সহ নিহত 30। মেয়র নির্বাচনে তুরস্কের বড় 3 শহরে এরদোয়ানের দলের পরাজয়। এবং গণ আন্দোলনের মুখে পদত্যাগের ঘোষণা আলজেরিয়ার প্রেসিডেন্টের। দর্শক, এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে ট্যাপ করুন *8 এবং পাঠিয়ে দিন 5959 নম্বরে। ধন্যবাদ।